সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ৩৬। মেজবার চট্টগ্রামে চলে যাওয়ার আজ ১৩ দিন হতে চলল। দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে। মেজবা কাজ নিয়ে ব্যস্ত, জুনিয়র অফিসারদের ট্রেন করা, কনফারেন্সে জয়েন হওয়া, ফাইল সাইন, অপারেশন প্ল্যানিং এসব নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে দিন কেটে যাচ্ছে ওর। আকশাও ভার্সিটি লাইফ নিয়ে ব্যস্ত, সামনে মিড টার্ম পরীক্ষা ওর, সেটারই জোরদার প্রস্তুতি চলছে। এর মধ্যে অবশ্য কিছু পরিবর্তন ঘটেছে ওর জীবনে। ঘটেছে বললেও ভুল হবে, বরং ও নিজে ঘটিয়েছে। এখন প্রায় দিন জোরপূর্বক শাশুড়ির শত বকাঝকা সত্ত্বেও রান্নাঘরে প্রবেশ করে। টুকটাক রান্নাবান্না নিজ হাতে করে। হাঁসের মাংস আর বিফ বিরিয়ানি রান্নাটা বেশ ভালো রপ্ত করেছে ও। আজ আকশার একটা ইনকোর্স পরীক্ষা ছিল, তবেও সেটা দিতে যেতে পারেনি। এর কারণটা অবশ্য একটু জটিল। গতকাল এবং আজ মিলিয়ে পরপর ৪বার বমি হয়েছে আকশার। এতবার বমি হওয়ার কারণে শরীর বড্ড ক্লান্ত ওর। একেবারে নেতিয়ে পড়েছে, তেমন জোর পায় না, হাঁটতে চলতেও কষ্ট হয়। ক্লান্ত শরীরে ঈশা বেগমের কাছে গিয়েছিল। গত পরশু দাওয়াত হতে আসার পর থেকে এমন হচ্ছে। ঈশা বেগম আন্দাজ করেছেন ফুড পয়জনিং হতে পারে। বিকাল নাগাদ আকশাকে নিয়ে হসপিটালে যাবেন তিনি। ওকে তৈরি হয়ে থাকতে বলেছেন। আকশা রুমে এসে তৈরি হচ্ছিল, সালোয়ার কামিজ পরে চুল বেনি করেছিল এক পাশ করে। তখনই মেজবার কল। লোকটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। আকশা কল রিসিভ করে ড্রেসিং টেবিলের সামনে ফোন স্ট্যান্ডের উপরে রাখলো। মেজবার সামনে চুল বেনি করতে ব্যস্ত ও। মেজবার পরনে ইউনিফর্ম, ফোন সামনে ধরে সামনের চুল পেছনে ঠেলে ঠিক করতে ব্যস্ত। আকশা বেনি করতে করতে জিজ্ঞাসা করলো, কোথায় আছেন? কনফারেন্স রুমে। ব্রিফিং শেষ হলো মাত্র। দুপুরে খেয়েছো? হ্যাঁ, অনেকক্ষণ আগেই। আপনি তো মনে হয় কিছু খাননি, মুখ শুকনো যে। মেজবা কপালে আঙুল ঠেকে মৃদু হাসে। এই মেয়ের দারুণ একটা গুণ আছে, মেজবার মুখ দেখলেই বোঝা যায় ও খেয়েছে নাকি খায়নি। মেজবা ওর প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব দেয়, দুটো শশা খেয়েছিলাম ব্রেকফাস্টে, আর এখানে যা খাবার অফিসারদের দেওয়া হচ্ছে সব আনহাইজেনিক, ব্যাড ফর হেলথ। আকশা একটু মুখ বাঁকালো, বোধহয় মেজবার কথাকে উপহাস্যই করলো যে একটু খেলে কী বা এমন হবে। মেজবা হঠাৎ ফোন ক্যামেরাটা কাছে এগিয়ে নেয়। ওর স্বাভাবিক মুখের প্রতিক্রিয়া বদলায়। কপালে এক সূক্ষ্ম ভাঁজ পড়েছে। উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে বলছে, ফেসের গ্লো বেড়েছে হঠাৎ, কারণ কি? আমার যাওয়ার উপলক্ষ? আকশা একটু নড়েচড়ে বসে। চেহারার উজ্জ্বলতা বাড়ার কারণও নিজেও জানে না, তবে কিছুটা শঙ্কা হচ্ছে। এই শঙ্কার কথা মেজবার সামনে জাহির করা যাবে না। আপাতত উজ্জ্ব থাকুক, মিথ্যেও হতে পারে, এত নিশ্চয়তার কিছু নেই। আকশা জানি না বলে ওড়না ঠিক করতে ব্যস্ত হলো। মেজবা ওর ওড়না পরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে আচরণ বলল, ওড়না সামনে পেছনে ভালোভাবে জড়িয়ে নাও। পিঠের ১.৫ হাত নিচে একটা তিল আছে, আর বুকের মাঝে একটা। ড্রেসের গলা দুদিকে যথেষ্ট খোলামেলা, একটু নিচে হলেই তিলটা দেখা যাবে। আর পেছনে ওড়না না দিলে অবশ্যই যে কেউ দেখতে পাবে। চাই না ওগুলো আমি ছাড়া আর কেউ দেখুক। এরপর থেকে গলা ফিট ঢাকা ড্রেস পরবে ওকে। আকশা ঠোঁট কামড়ে হেসে বলে, পজিটিভ মেজবা ইফতেখার। মেজবা কিছু বলার আগেই ক্যামেরার বাইরে সামনের দিকে তাকিয়ে কারো কথা শুনতেই বলে, রাতে নক দিও, এখন একটু বিজি আছি, নিজের খেয়াল রেখো। মেজবা আমার হসপিটালে যেতে। মেজবার বোধহয় আবার কোনো কাজ পড়ে গেছে, এজন্য কথা শোনারও সময় পেল না। তার আগে কল কেটে দিল। এমনই হয় প্রতিদিন। আকশা এসবের সাথে অভ্যস্ত। মেজবা সারাদিন ভীষণ ব্যস্ত থাকে। দিনের বেলায় ওর সাথে সব মিলিয়ে ১০-১৫ মিনিটও কথা বলার সময় হয় না মেজবার। আর রাতের বেলা কথা হলেও লোকটা ফোন কানে রেখে ঘুমিয়ে পড়ে। সারাদিনের কাজের প্রেশার, পরিশ্রম, ট্রেনিং সব কিছু মিলে ক্লান্ত থাকে খুব। প্রতিদিন রাতে মেজবা যখন সম্পূর্ণ ঘুমের ঘোরে চলে যায়, আকশা তখন ফোনটা কান থেকে নামায়। এভাবে কতগুলো রাত যে পার করেছে। মেজবা কল কাটার পরে আকশা মেজবার কথা মোতাবেক সামনে পেছনে ভালোভাবে ওড়না জড়িয়ে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে যেয়ে দেখলো ওর শাশুড়ি আর চাচি শাশুড়ি তৈরি হয়ে বোরকা পরে বসে আছেন। তারা দুজনে নিয়ে যাবেন আকশাকে। ঈশা বেগম রিমুকে বলছেন বাসাবাড়ি দেখে শুনে রাখতে, যেহেতু তারা বাসায় থাকছে না, আর তার বাপ চাচারাও জমি জমার কাজে গ্রামে গিয়েছেন। রিমু তাহসিনকে সব কিছু বলে কয়ে আকশাকে নিয়ে বেরিয়ে পড়লেন তারা। রাজশাহী এভারকেয়ার হসপিটাল রাজশাহীর সবচেয়ে স্বনামধন্য এবং বড় প্রাইভেট হসপিটাল। আকশাকে ফাতেমা খাতুনের পাশে বসিয়ে ঈশা বেগম রিসিপশনে গিয়ে মেডিসিন বিভাগে টিকিট কেটে এসেছেন। ডাক্তার অন্য রোগী দেখছে বিধেয় তারা ওয়েটিং রুমে বসে আছেন।
দীর্ঘ আধ ঘন্টা খানিক পরে আকশার সিরিয়াল আসলো। ঈশা বেগম আর ফাতিমা খাতুন ওকে নিয়ে ভেতরে গেলেন। একজন পুরুষ ডাক্তার চশমা পরিহিত চেয়ারে বসে গম্ভীর মুখে ফাইল ঘাঁটছেন। সবাই গিয়ে চেয়ারে বসলো। ডাক্তার অনির্বাণ পাল মুখ তুলে জিজ্ঞাসা করলেন, রোগীকে? এই যে আকশা খন্দকার। আকশার শাশুড়ি ওকে দেখিয়ে দিল। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? দুদিন আগে দাওয়াত খেয়ে আসার পর থেকে বারবার শুধু বমি হচ্ছে, শরীর ক্লান্ত অনেক, গায়ে বল পায় না, খাওয়া দাওয়া করতে পারছে না। ডাক্তার চশমার ওপর থেকে চোখ তুলে আকশাকে পর্যবেক্ষণ করলেন। এরপর জিজ্ঞাসা করলেন, ওকে তোমার পিরিয়ড হয়েছে এই মাসে? প্রশ্নটা শুনে আকশা একটু থমকালো। শাশুড়ি চাচি শাশুড়ির দিকে তাকাতেই দেখলো তারা ওর দিকে তাকিয়ে আছেন কৌতূহল নিয়ে। আকশা আমতা আমতা করে বলল, এই মাসে পিরিয়ড তো হয়নি এখনো। তোমার পিরিয়ডের ডেট কবে? এই 21-22 তারিখ হবে। আর আজ 31 তারিখ, মাসের শেষ দিন, এখনো পিরিয়ড হয়নি। তুমি এটা কাউকে জানিয়েছো? না, তেমন গুরুত্ব সহকারে নিইনি। ভেবেছিলাম 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, এজন্য কাউকে জানাইনি। তুমি কি বিবাহিত? জি। আকশা একটু ভরকালো। ডাক্তার এবার ওর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ঈশা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, রোগী আপনাদের কি হয়? বৌমা, ছেলে বউ। আপনারা আমার কাছে এসেছেন কেন? আপনারা তো যাবেন গাইনি বিভাগে। ফুড পয়জনিং টয়জনিং কিছু না, ঘটনা অন্য, গাইনি বিভাগে ভিজিট নেন। আকশার গা কাঁপছে। ঈশা বেগম আর ফাতিমা খাতুন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করার পর আর সময় নষ্ট না করে আকশাকে নিয়ে গাইনি বিভাগে টিকিট কাটলেন। সেখানে বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট 10-এর মধ্যেই সিরিয়াল চলে আসলো। যথারীতি ওনারা ভেতরে ঢুকতেই মহিলা ডাক্তার আজিজা খাতুন বসতে বলে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? ঈশা বেগম জবাব দিলেন, আমাদের বৌমা, ওর বমি হচ্ছে 2-3 দিন ধরে, মাসিক বাদ গেছে। ডাক্তার আজিজা খাতুন কোনো কথা না বলে সরাসরি আকশাকে ব্লাড আর ইউরিন টেস্ট করতে বললেন। ওরা টেস্ট স্লিপ নিয়ে ল্যাব রুমে গেল। সেখানে আকশাকে টেস্টের জন্য পাঠানো হলো। টেস্ট করার পর আকশাদেরকে সর্বোচ্চ আধ ঘন্টার জন্য বসতে বলা হয়েছে। ওরা বাইরে ওয়েটিং রুমে বসে আছে। ঘড়ির কাঁটা যখন রাত 9:30 প্রায়, তখন একজন এসে ওদের ডেকে নিয়ে গেল। রিপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে ঈশা বেগম রিপোর্টটা নিলেন। প্যাকেটের ভেতরে ছিল। এক কোণে দাঁড়িয়ে রিপোর্ট খুলে চোখের সামনে ধরতেই খুশিতে হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। ফাতিমা খাতুন পাশে যেয়ে দাঁড়িয়ে রিপোর্ট দেখতেই তাকে জড়িয়ে ধরে বললেন, ও ফাতিমা, আমার নাতিন আসছে রে, আমি দাদি হব। আমার অট্টুকু ছেলেটাও বাপ হবে এবার। ফাতিমা খাতুন খুশিতে বড়জাকে জড়িয়ে ধরলেন। আকশা তখন একপাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিথ্যে আশঙ্কা যে সত্যিতে পরিণত হবে তা কে জানতো। দাঁড়িয়ে থেকেও কাঁপছে ও। আপাতত কোনো কিছু অনুভব করতে পারছে না। ঈশা বেগম এসে জড়িয়ে ধরলেন আকশাকে। বললেন, দোয়া করি চিরসুখী হও মা। আমাদেরকে এত বড় একটা খুশির খবর শোনানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর লাখো কোটি শুক্রিয়া। তারা আর দেরি করলেন না, আকশাকে নিয়ে রওনা হলেন। পথি মধ্যে আত্মীয় স্বজন মোটামুটি সবাইকে ফোন করে সুখবরটা জানালেন। গ্রামে থাকা আকশার শ্বশুর, চাচা শ্বশুরকেও। তারা তো মহা খুশি। আগামীকাল সকালে গ্রাম থেকে রওনা দেবেন তারা। বাসায় ফিরে সবাইকে জানানো হলো। এরপর কল দেয়া হলো মেজবাকে। মেজবা অনেক বেশি ব্যস্ত। 4-5 বার টানা কল দিয়েও কলে পাওয়া গেল না ওকে। আবারও মিনিট 20 পরে কল দিলেন ঈশা বেগম। এবার কল রিসিভ হলো। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আকশা তার শাশুড়ির পাশে। ঈশা বেগম কানে ফোন ধরতে ওপাশ থেকে শোনা গেল, মামনি এখন কল দিও না প্লিজ, একটা কাজের মধ্যে আছি, ডিস্টার্ব হচ্ছে। একটা কথা ছিল আব্বা। দ্রুত বলো, কি কথা? আকশা প্রেগনেন্ট, তুমি আব্বা হবা। ফোন লাউড স্পিকারে ছিল। ফোনের ওপাশে মেজবা বোধহয় খুব বাজেভাবে বিষম খেলো। ও তড়িঘড়ি করে বলল, মামনি, মিটিংয়ে আসি ইউনিট কমান্ডারের সাথে। বাসায় ফিরে রাতের বিষয়ে কথা বলছি। কল কেটে গেল ওপাশ থেকে। তবে এদিকে আকশার শ্বশুরবাড়ির লোকজনের আনন্দ বাড়ল বই কমল না। তারা রীতিমতো উৎসব আয়োজন শুরু করে দিলেন। রাত তখন 1টা কি 1:30 হবে। আজ সেই বিকালের পর থেকে মেজবাকে আর অনলাইনে অ্যাক্টিভ পাওয়া যায়নি। আকশা আর এই ভেবে কল দেয়নি যে আজ কাজের প্রেশার বেশি, হয়তো ব্যস্ত আছে লোকটা। 1টার দিকে হোয়াটসঅ্যাপে ঢুকে যখন মেজবার আইডি অ্যাক্টিভ দেখা গেল, তখন আকশা দ্রুত টাইপিং করে লিখল, মেজবা। কল দাও। আকশা ভিডিও কল দিল। ওর রুমে তখন ড্রিম লাইটের আলো। মেজবারও রুমেও একই। দুজনেই ক্যামেরার সামনে চুপচাপ বসে রইল 1 মিনিট। এরপর আকশা ধৈর্য আর ধরে রাখতে না পেরে মুখে খুলল, তখন ঠিকমতো মামনির কথাটা শুনেছিলেন তো? সংক্ষিপ্ত জবাব। আকশা আবারও জিজ্ঞাসা করল, কি শুনেছিলেন বলুন তো? তুমি প্রেগনেন্ট, এই আর কি।
অথচ আপনার কোনো রিয়াকশন নেই মেজবা। মানুষ এমনও হয়। এদিকে আমি কতক্ষণ পর পর ভয়ে আতঙ্কে মাথা ঘুরে পড়বো যাচ্ছি। কি রিয়াকশন দেখাবো ভাই? প্রেগনেন্ট তুমি? আমি তো না। বমি করবো নাকি এখন? আকশার মেজাজ প্রচণ্ড খারাপ হলো মেজবা রাহেন লাগাম ছাড়া এবং গা ছাড়া কথা শুনে। এদিকে আমার যে ভয় হচ্ছে সেটার কি হবে? ভয়ের কি আছে? আমি প্রেগনেন্ট করেছি, তুমি প্রেগনেন্ট হয়েছো, ব্যাস শেষ। এতে তো ভয় পাওয়ার মতো কিছু দেখছি না। আপনি বোধহয় ভুলে গিয়েছেন মেজবা, আমরা নিজেদেরকে বোঝার জন্য 1 বছর সময় নিয়েছিলাম। অথচ একে অপরকে বোঝার আগে বাচ্চা এসে গেল। এখন কাকে বুঝবো, আপনাকে নাকি আপনার বাচ্চাকে? ও হ্যালো, বাচ্চা আমার একার নয়, বুঝেছো? তোমারও। আল্লাহ একটাকে সামলাতে পারি না, আরেকটা চলে আসলো। আকশা মেজাজ সংবরণ করলো, দাঁতে দাঁত পিষে বলল, সব আপনার জন্য হয়েছে। আপনি যদি সেদিন কাছে না আসতেন তাহলে এই দিন দেখতে হতো না। ভাই, জাস্ট কাছেই তো গিয়েছিলাম, বুঝতে পারিনি এমন বড়সড় কাহিনী ঘটে যাবে। তুমি রাতে নতুন শাড়ি পরে আমাকে দেখাচ্ছিলে, তখনই। আমি তো ভালো সরল এবং নিষ্পাপ মনে শুধু শাড়ি পরে কেমন লাগছে সেটা আপনাকে দেখাতে গিয়েছিলাম। আর আপনি আমার সাথে যা করলেন, সোজা পেটে বাচ্চাই ধরিয়ে দিলেন। ভাই, তোমাকে অমন অবস্থায় দেখে মাথা ঠিক ছিল না, এজন্য জাস্ট চেপে ধরে একটা চুমু খেয়েছিলাম। আর তুমিও বা কম কিসে? কেমন মেয়ে মানুষ তুমি? আমি কোমর চেপে ধরে দুটো চুমু দিতেই তুমিও গলা জড়িয়ে ধরে পাল্টা দুটো চুমু দেবে? এই হচ্ছে মেয়ে মানুষের সংজ্ঞা। ছি, আপনি একটা খারাপ লোক, মুখে একটু বাঁধে না, তাই না? বাঁধবে কেন? তুমি যা করেছো তা বলবো না? আমি তো সামান্য দুটো চুমু খেয়েছি, আর আপনি যে তার থেকেও জঘন্য কাজটা আমার সাথে করলেন। তুমিও করেছো। ওকে, আমি জাস্ট এগিয়েছি আর তুমি সায় দিয়েছো। সায় না দিলে তো এত কিছু হতো না, আমি থেমেই যেতাম। আকশার কান্না পেল ও কান্নারত স্বরে বিড়বিড় করলো, এখন আমি কি করব? কি আর করবে, সুখবর যখন দিয়ে দিয়েছো তাহলে মিষ্টিও পাঠানোর ব্যবস্থা করো। অবশ্যই সুগার ফ্রি কিন্তু। মজা করেন ভাই, বুঝতে পারছেন আপনি? আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা, আর সেই বাচ্চার বাপ আপনি। সব আপনার কর্মের ফল। আমি তো জাস্ট নতুন শাড়ি দেখাতে গিয়েছিলাম, আর আপনি আপনি আমার পেটে বাচ্চা ধরিয়ে দিলেন।